নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটি অন্য গল্প নিয়ে। আজকের গল্প আমাদের অতি পরিচিত শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প নিয়ে। শিবরাম চক্রবর্তীর জন্ম 1903 সালে 3রা ডিসেম্বর এবং মৃত্যু 1980 সালে 28শে আগস্ট। তিনি ছিলেন একজন রম্য লেখক। এছাড়া কবিতা, প্রবন্ধ, নাটক, অজস্র হাসির গল্প লিখে গিয়েছেন। তার প্রথম প্রকাশিত দুটি বই হলো মানুষ ও চুম্বন। এছাড়াও তার অজস্র হাসির গল্প দ্বারা আমাদের সমৃদ্ধ করে গেছেন। আজ তারই একটি মজার গল্প পাঠ করে শোনাবো। শুরু হচ্ছে আজকের গল্প। ভূত না অদ্ভুত। একটা অ্যাডভেঞ্চারের উপন্যাস লিখতে হয়। আমার জীবনে এই ধরনের একটা অ্যাম্বিশন অনেক দিন ধরেই ছিল, কিন্তু কি করে যে ওই সব লেখে গল্পর ছলেই, যদিও যাতে করে অদ্ভুত আর পিচ্ছিরি যত কাণ্ড, যার মাথা নেই মুন্ডু নেই, একটার পর একটা ঘটে যায়, পরিচ্ছেদের পর পরিচ্ছেদ ঘটতে থাকে। কৌতূহল আর নিদ্রা সমান তালে জাগিয়ে রেখে ধারাবাহিকভাবে গড়াতে থাকে। কিছুতেই আমি ভেবে উঠতে পারিনি। সত্যি ভাবতে গেলে আশ্চর্য নয় কি? প্রত্যেক পরিচ্ছেদের শেষে এসেই নাস্তানাবুদ হয়ে পড়ো। এরও পরে আরও কি দুর্ঘটনা ঘটবে, ঘটতে পারে ধারণা করতেই তোমার মাথা ঘুরবে, এবং পরের পরিচ্ছেদেই গোড়াতে যখন ব্যাপারটা আরও একটু খোলসা হবে, তখন আবার আপন মনেই বলতে হবে, দূর দূর, এই জন্যেই এত। কিন্তু সে যাই হোক, অ্যাডভেঞ্চারের একটা বই লেখার অতি দুরূহ আকাঙ্ক্ষা আমারও ছিল, কিন্তু কি করে যে মাথা খাটিয়ে ওই রকমের একটা গল্প ফাঁদা যায়, কিছুতেই ঠাউর করে উঠতে পারছিলাম না। সেই আমারই জীবনে যে এমন এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ঘটবে কে জানে। একেবারে সত্যিকারের অ্যাডভেঞ্চার। গল্পের বইয়ে ঠিক যেমনটি ঘটে, মাথা মুন্ডুহীন নিখুঁত রকমের হুবহু। কেন যে হলো, কিসের জন্য যে হলো, এমনকি কী যে হলো তাও কিছুই আমি খুঁটিয়ে বলতে পারবো না। কোথায় যে হলো তাও আমার কাছে ধোঁয়াটে। সেই অ্যাডভেঞ্চারের কেবল একটা পরিচ্ছদই আমি জানি, সেইটাই আমি এখানে বিবৃত করব। তার আগে কি ঘটেছে এবং পরেই বা কী ঘটিতব্য আমার জানা নেই, জানার বাসনাও নেই। এই একটি মাত্র পরিচ্ছদই আমার জীবনে ঘটেছিল, অথবা সেই ক্রমশ প্রকাশ্য অ্যাডভেঞ্চারের এই পরিচ্ছদটি যখন ঘটেছিল, সেই অশুভ মুহূর্তে আমার জীবন নিয়ে আমি হঠাৎ তার মধ্যে গিয়ে পড়েছিলাম, এবং সুখের কথা যে জীবন নিয়ে ফিরতে পেরেছি। বেশি দিন আগের কথা নয়, বিশেষ একটা জরুরি কাজে ডায়মন্ড হারবারে যেতে হয়েছিল। ইচ্ছা করেই লাস্ট বাসে চেপেছিলাম। যতই ধিমে তেতালায় চলুক, রাত 2-3টে নাগাদ গিয়ে পৌঁছতে পারবো। মনে মনে একটু অ্যাডভেঞ্চারের লালসাও যে ছিল না তা নয়। কলকাতার বাইরে কখনো তো পা বাড়াইনি। রাত দুপুরের পর ডায়মন্ড হারবারের মতন এক অচেনা জায়গায় উদরে বন্ধুর বাড়ি খুঁজে বের করে, চৌকিদার, পুলিশ ইত্যাদি সন্নিগ্ধ দৃষ্টি এড়িয়ে কড়া নাড়ানাড়ি করে কিংবা দরজা ভেঙেই বন্ধুকে ঘুম ভাঙিয়ে ডেকে তোলা বেশ একটুখানি অ্যাডভেঞ্চার বই কি। বাসে আমি একাই যাত্রী। হুস হুস করে বাস চলছে। কলকাতা পেরিয়ে অনেক দূরে এসেছি বেশ বোঝা যায়। অন্ধকার রাতের ভেতর দিয়ে উত্তাল হাওয়ায় পাড়াগায়ের মেঠো গন্ধ ভেসে আসছে। দুধারে কোথাও আম বাগান, কোথাও বা বাঁশঝাড়, কোথাও চষা ক্ষেত, কোথাও বা খোঁড়ো ঘরের বস্তি আবছায়ার মতন চোখে এসে লাগে। এরই মাঝখান দিয়ে যেতে যেতে ভীষণ এক ঝাঁকুনি দিয়ে বাসটা থেমে গেল হঠাৎ। কল বিগড়েছে, গাড়ি আর চলবে না জানা গেল। আজকের মতন এইখানেই নিশ্চিন্দি।
বলতে কি বেশ একটু ভয় ভয় করতে লাগলো আমার। অজানা জায়গা, নির্জন নিশুতিতে কেবলমাত্র এই ড্রাইভার আর এই কন্ডাক্টর, ওদের কন্ডাক্ট অথবা ড্রাইভ অকস্মাৎ কি দাঁড়াবে কে বলবে। ওধারে সন্ডাগন্ডা ওই দুজন, আর এধারে নামমাত্র আমি। আমার রীতিমতন হৃদকম্প শুরু হলো। অবশ্যই নিজেকে আশ্বাস দিতেও কসুর করলাম না, তেমন ভয়ের কিছু না, সত্যিই হয়তো কল বিগড়েছে, বিগড়াতেও পারে। বেগড়ায় নাকি? পথে ঘাটে আচমকা তো মোটরের কল বেগড়ায় না বলে কই বিগড়ে যায়। কেবল স্থান কাল পাত্র তেমন সুবিধের নয়। আমার মনের মতো নয় বলেই কি আর মোটরের কল বিগড়বে না? বেশ তো আমার আবদার। তাছাড়া এমনও তো হতে পারে যে ড্রাইভারের বেজায় ঘুম পাচ্ছে, গাড়ি টানতে আর রাজি নয়, এবং ঘুম পায় না কি মানুষের? মোটর চালাতে পেলেও ঘুম পেতে পারে, কিংবা সবচেয়ে যেটা বেশি সম্ভব, এতটা পেট্রোল খরচায় একজন মাত্র আরোহীকে ঘাড়ে করে ডায়মন্ড হারবার পর্যন্ত বয়ে নিয়ে গেলে মজুরি পোষাবে না। তাই ভেবে বুঝে সুঝেই মোটরের কল বিগড়েছে হয়তো। গাড়ি ফের চলবে কখন? জিজ্ঞাসা করতেই আমার শেষের আশঙ্কাটাই যে সত্য সেই মুহূর্তেই বুঝতে পারলাম। জবাব এলো, সেই কাল 7টা-8টায়। সকাল না হলে কোনখানকার কল বিগড়েছে জানবো কি করে? এত রাত্রে তাহলে তো ভারী মুশকিল। কাছেই একটা বেসরকারি বাংলো আছে, সেইখানেই গিয়ে রাতটা কাটিয়ে দিন গেলেই শুতে দেবে। আর রাতও তো এমন অন্ধকার নয়, চাঁদ উঠে গেছে এতক্ষণে, কন্ডাক্টরটা জানালো। চাঁদ উঠেছে বটে, সরু এক ফালি চাঁদ, চাঁদের অপভ্রংশই বলা যায়। অন্ধকারও অনেকটা ফিকে হয়ে এসেছে দেখলাম। কোন ধারে বাংলোটা? যাব কোন দিক দিয়ে? রাস্তা থেকে নেমে চষা ক্ষেতের ওপর দিয়ে চলে যান, আল ধরে ধরে চলে যান, একটু গিয়ে সামনেই ওই বাগানের আড়ালেই বাংলোটা। বাবরচিকে ডাকবেন, লোকটা ভালো, বকশিস পেলে এত রাত্রেও উঠে রেঁধে দেবে। বাংলোর মালিকও খুব ভদ্রলোক, তার সঙ্গেও দেখা হতে পারে। কেবল শোবার জায়গাই নয়, খাবারও ব্যবস্থা রয়েছে। বাসের কল বিগড়ে ভালোই হয়েছে বলতে হবে। একেই বলে বরাত, না চাইতেই বর পাওয়া। যাক, বাস থেকে নেমে রওনা তো দিলাম। চষা জমির ওপর দিয়ে খানাখন্দে না পড়ে, হাত পা না ভেঙে, আল এবং টাল সামলে কোনো গতিকে কেবলমাত্র আকাশের চাঁদের সাহায্যেই সেই বাগান ঘেঁষা বাংলোয় গিয়ে তো উত্তীর্ণ হলাম। ভেবে কাইল হচ্ছিলাম, অনেক ডাকাডাকি করতে হবে, বন্ধুর জন্যে যে প্ল্যান আটা ছিল বাবরচির ওপরেই প্রয়োগ করতে হবে হয়তো। কিন্তু না, কাছাকাছি হতেই বাংলোর একটা ঘরে আলো জ্বলছে এবং দরজাটাও খোলা, দিব্যি চোখে পড়ল। আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি। গলা খাঁকড়িয়ে দেব কি না ভাবছি, এমন সময় ও মা, ভয়ানক এক দৃশ্য আমার চোখের সামনে উদ্ঘাটিত হলো। ঘরের মাঝখানে খাটে বসে সেই বাংলোর মালিকই হয়তো, অতিকায় একজন মানুষ, যেমন হৃষ্ট তেমনই পৃষ্ট, তবে হৃষ্ট খুব বোধহয় বলা যায় না, তবে যেমন লম্বা তেমনি চওড়া, পাক্কা 3 মণের কম নয় কিছুতে। শুধু একটা চুল বাদে সারা মাথায় টাক, সেই চুলটি কেবল খাড়া হয়ে রয়েছে। তার ডান চোখের ওপর কালো একটা ছোপ, এবং ডান হাতে পিঠে উল্কি দিয়ে হরতনের টেক্কা আঁকা, এবং তারই মুখোমুখি দাঁড়িয়ে আর একটা মুষ্কো লোক, তার হাতে রিভলভার, দোরগোড়াতেই দাঁড়িয়ে। আমিও দাঁড়িয়ে পড়লাম দরজার আড়ালেই, চলৎ শক্তিহীন হয়ে পড়লাম বলাই ঠিক। মাটিতে হঠাৎ এঁটে গেলাম যেন। সেই 3 মণি লোকটা বলছিল,
দেখো, আমাকে মারাটা তোমার ভালো হচ্ছে কি? আমায় মেরো না। এখনও আমার বয়স আছে, দাঁতও রয়েছে, খুব বুড়ো হয়ে পড়িনি এখনও আমায় বাতে ধরেনি। চোখে ছানি না পড়তেই মারা পড়ব, সেটা কি খুব ভালো দেখায়? বলো, তুমিই বলো। তুমি তামাশা করছো, ঠাট্টা করছো নয় কি? সত্যি সত্যি মারছো না আমায়? পিস্তল হাতে লোকটি খক খক করে একটু হাসল। হাসলো কি কাশলো বলা শক্ত। হ্যাঁ, মারবো না তাই বই কি? এত কাণ্ড করে, এত কষ্ট করে শেষটায় তোমাকে না মেরেই চলে যায় আর কি। আমাবস্যার আর্তনাদ বইটা তুমি পড়নি, তাই এ কথা বলছো। ধরো আর মারো, সেই বইটাও তোমার না পড়া রয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু কি করব, এ জীবনে তুমি আর পড়বার ফুরসত পাবে না। আমি নাচার। নাও, প্রস্তুত হও। এই বলে তিনমণি সেই লোকটাকে প্রস্তুত হবার কিংবা দ্বিতীয় কোনো কথা বলবার অবকাশ না দিয়ে গুড়ুম গুড়ুম গুম, সেই মুষ্ক লোকটার হাতে পিস্তলটা বাক্য ব্যয় করতে শুরু করে দিল। তিনমণি লোকটার মৃতদেহ লুটিয়ে পড়ল মাটিতে এবং আমিও ধূপ করে বসে পড়লাম সেইখানেই। পিস্তল হস্তে লোকটার নজর আমার দিকে পড়ল এবার। কে হে? তুমি আবার কে এসে জুটলে হে এখানে? গোয়েন্দা টোয়েন্দা নাও তো? আগে আগে না, ভয়ে ভয়ে বলি বেশ সবই নয়, এমনি এসে পড়েছি, একেবারে দৈবাত। এমনি এসে পড়ে নাকি মানুষ? গল্পের বইয়ে তো এসে পড়ে, বহুত পড়া গেছে। আপনার ওই বই দুটোতেও কতবার এসেছে, দেখতে পাবেন। তবে যদি বলেন, অনুমতি করেন যদি, তাহলে এখান থেকে চলে যেতেও পারি। এক্ষুনি যেতে পারি, সে বিষয়ে আমার খুব অনিচ্ছা নেই। হ্যাঁ, চলে যেতে বললেও নিতান্ত অপমানিত বোধ করব না। বলতে বলতে আমি উঠে পড়ি। হুম, সেটি হচ্ছে না। এখন এসেই যখন পড়েছ তখন। তার অঙ্গুলি হেলনে পিস্তল হেলনে বললে, যথার্থ হবে। আবার বসে পড়তে হলো। তাহলে যদি আপনার অভিরুচি হয়, নেহাত আপত্তি না থাকে। আবার আর্জি শুরু হয় আমার। আপনি আমাকে মারলে মারতেও পারেন, এই পিস্তল দিয়েই মারতে পারেন। আমার তেমন খুব অরুচি নেই, যদিও আমার দাঁত পড়েনি। তবে বাদ ধরেছে কি না বলতে পারবো না। তবু যে কারণেই হোক, বাঁচতে আমার আর উৎসাহ নেই। বেঁচে কি হবে? বেঁচে লাভ? আপনার উল্লেখিত ওই বই দুটো আমি পড়েছি, এই সেই দিনই তো পড়লাম। তবে পড়বার পর থেকেই আমার বাঁচবার স্পৃহা লোপ পেয়েছে। সেই বই থেকে জানা যায় এরকম স্থানকালে মারাই উচিত এবং মরাটাই বাঞ্ছনীয়। এরকম সুযোগ হাতছাড়া হতে দেয়া ঠিক নয়, আপনারও না আমারও না। একবার ফসকালে আর আসবে কিনা কে জানে। এরকম সুযোগ কটা আসে জীবনে। এরকম অবস্থায় মরতে মারতে পারলে কেউ না কেউ আমাদের এই অ্যাডভেঞ্চার লিখে ফেলবেই। আর মরে অমর হতে কে না চায়? তার ওপর মেরে হতে পারলে তো আর কথাই নেই। মরা অত সহজ নয় হে ফাজিল ছোকরা। অমর হওয়ার অত সস্তা নয়। ইয়ার কি পেয়েছ নাকি? যেখানে আছো সেখানে চুপটি করে বসে থাকো। আমাকে ভাবতে দাও আগে। এক রাত্রে একটা খুনি যথেষ্ট কিনা ভেবে দেখি। যদি মনে হয় আরও একটা হলে নেহাত মন্দ হয় না, তখন না হয় তোমাকে দেখা যাবে।
হত্যা হাহাকার বইটা তুমি পড়েছ নাকি? ওটাতে এক রাত্রে কটা খুন ছিল? ওই বইটা আমি অনেক খুঁজেছি, কিন্তু বাজারে পাইনি। কার লেখা তাও জানি নে। কার লেখা জানো? আগে আমি লিখিনি, অ্যাডভেঞ্চার আমার বড় আসে না। ফের বাজে কথা! অমন করলে, কথার ওপর কথা বললে, এরকম বাজে বকলে, খুন না করে, হ্যাঁ বলে দিচ্ছি, খুন না করে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব তোমায়। সোজা তাড়িয়ে দেব, মনে থাকে যেন। অমর হওয়ার পথ চিরদিনের মতন রুদ্ধ করে দেব। ভয় পেয়ে আমি চুপ মেরে গেলাম। অনেকক্ষণ চুপচাপ। মুষ্ক লোকটা আপন মনেই বলতে থাকে হঠাৎ, আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? এর মুন্ডুটা কেটে নিয়ে সেই কাটা মাথাটা ম্যাজিস্ট্রেটকে গিয়ে প্রেজেন্ট করলে কেমন হয়? স্ট্রেট একেবারে ম্যাজিস্ট্রেটকে। কোনো অ্যাডভেঞ্চারের বইয়ে এরকম ঘটেছে কি? ও হে ও, পড়েছ নাকি হে কোনো বইয়ে? আমাকে উদ্দেশ্য করেই হাঁক ডাক তার বেশ বুঝতে পারি। অগত্যা বলতে হয়, ঘটা আর বিচিত্র কি? এরকম তো ঘটেই থাকে, না পড়লেও বলে দিতে পারি। আহ, বড্ড বাজে বকো। বলছি না যে আমায় বকিও না, ভাবতে দাও আমায়। এরপর সেই হত্যাকারী ভদ্রলোক একেবারেই ভাবনা সাগরে নিমগ্ন হলেন। ভেসে উঠলেন সেই ভোরবেলার দিকে। বাবুর্চি এসে পড়তেই ভেসে উঠতে হলো। বাবুর্চির হাতে ব্রেকফাস্টের ট্রে, তাতে টোস্ট, রুটি, মাখন, চা, ডিম, স্বর্গীয়। মোটা লোকটির জন্যই আনা হয়েছিল, বেশ বোঝা যায়। দরজার বাইরে এইভাবে বসানো আমাকে এবং দরজার ভিতরে সেই মুষ্ক লোকটাকে দেখেই বাবুর্চির মুশকিল ঠেকেছিল। তার ওপর অস্ত্রশস্ত্র, খুন খারাপি ইত্যাদির আমদানি দর্শন করে চায়ের ট্রে ফেলে দিয়ে পিচটান দেয়াই যথাচিত হবে কি না চিন্তা করছিলেন বেচারা। এমন সময় হত্যাকারী হঠাৎ হাহাকার করে ওঠে, হয়েছে হয়েছে, ইউরেকা, নিয়ে এসো। পিস্তল চালিত হয়ে বাবুর্চি মন্ত্রমুগ্ধের মতন ব্রেকফাস্টের ট্রে সেই মুষ্ক লোকটির সম্মুখে এনে ধরে দেয় এবং নিজে এগিয়ে ধরাশায়ী সেই তিনমণির পাশে গিয়ে আশ্রয় নেয়। এই কথাই ভাবছিলাম, এই টোস্ট রুটির কথায়। খুন তো করলাম, কিন্তু তারপরে আর কি করা যায়? এতক্ষণ ধরে সেই কথাই ভাবছিলাম। এই তো চমৎকার একটা হাতের কাজ রয়ে গেছে। বাহ বাহ, বেশ বানিয়েছ তো টোস্টগুলো। ডিম সেদ্ধ নেহাত মন্দ করনি তো। বাম হাতে পিস্তল ধারণ করে সেই মার খুনে মানুষটা ডান হাতে সদ্ব্যবহার শুরু করে দেয়। আমিও সেই তালে একটু ফাঁক পেতেই সরে পড়ি সেখান থেকে। ছুট ছুট ছুট, একেবারে সেই বড় রাস্তায়, ডায়মন্ড হারবার রোডে। কিন্তু কোথায় বা সেই বাস, কাকস্য পরিবেদনা। সদ্য উত্থিত একজন পাতকৃতকারীর কাছ থেকে থানাটা কোন দিকে জেনে নিয়ে আবার দৌড় লাগায়। মাইল দেড়েক দৌড়ে পৌঁছলাম গিয়ে থানায়। এক ছুটে উঠলাম গিয়ে থানার উঠোনে। বাংলোর মালিককে বাংলোর মধ্যেই খুন করে রেখেছে। এক্ষুনি তদন্ত করার জন্য দারোগাটাকে খবর দেয়া দরকার, খবরটা জানানো দরকার। হন্তদন্ত হয়ে এখনও গেলে হাতে নাতে খুনেটাকে পাকড়ানো যায় হয়তো। পাহারাওয়ালার ইঙ্গিতে বুঝলাম দারোগাবাবু অফিস ঘরে। এক লাফে ধাপ কটা টোপকে দরজা ঠেলে অফিসের ঘরে ঢুকলাম। ঢুকে কি দেখলাম দারোগাবাবুটি যেমন লম্বা তেমনি চওড়া, বেশ হিষ্টপুষ্ট ভদ্রলোক। পাক্কা 3 মণের কম যান না। এই পেল্লায় চেহারা নিয়ে তার চেয়ারের গ্যাঁট হয়ে বসে রয়েছেন। তার ডান চোখের কাছটা কালো ছোপ, আর ডান হাতের পেছনে সবুজ উল্কিতে একটা টেক্কা মারা, হরতনের টেক্কা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ভদ্রলোকের দেহে প্রাণ নেই,
পিস্তল দিয়েই কে যেন তাকে নিঃশেষ করে গেছে, স্পষ্টই বোঝা যায়। সোজা তার বুকের ভেতর দিয়ে গুলি চালিয়ে দিয়েছে। কি অন্যায়! আর হ্যাঁ, তারও সারা মাথায় ঝাড়া টাক, শুধু একটি মাত্র চুল খাড়া দাঁড়িয়ে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন এটি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুরোধ অনুযায়ী গল্প বলার চেষ্টা করব।